প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, বর্তমানে যে ভিডিওগুলি নিয়ে আমি কথা বলছি, এই দুটি ভিডিও পরপর প্রকাশিত হয়েছে। প্রসঙ্গ ছিল বাংলাদেশে হিন্দুদের সহ অন্যান্য সংখ্যালঘুদের ভবিষ্যৎ কী। এ বিষয়ে দুটি ভিডিও করেছি, দুটি পর্ব, আজকে তৃতীয় পর্ব হতে চলেছে। তো গত ভিডিওতে আমি যেটা আলোচনা করেছিলাম যে বাংলাদেশে ডক্টর আবুল বারকাতের সমীক্ষা অনুসারে যে 2050 সালের মধ্যে হিন্দু জনসংখ্যার বিলুপ্তি ঘটবে। এখানে এসে আমি বলেছিলাম যে বাংলাদেশের হিন্দু শূন্য হবে কিনা পাকিস্তানের মতো বা আফগানিস্তানের মতো, তা নির্ভর করছে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর ওপর এবং হিন্দুর সঙ্গে যে সংখ্যালঘু সম্প্রদায়গুলো রয়েছেন, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী সম্প্রদায়, তাদের উপর। আগেকার দিনের সেই হিসাব আগের দিনের সেই হিসাব এখন করলে চলবে না, কারণ ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক যে পরিবর্তন হচ্ছে, তাতে অনেক কিছুই আবার নতুন করে হিসাব করতে হবে। বন্ধুগণ, বর্তমানে ইরানে যুদ্ধ চলছে, ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে। ধীরে ধীরে এই যুদ্ধটা হয়তো আরও সম্প্রসারিত হবে এবং শেষমেশ হয়তো বিশ্বযুদ্ধের রূপও নিতে পারে। তবে আমরা এটা আশা করি না যে বিশ্বযুদ্ধ হবে, কারণ বিভিন্ন দেশে এখন অনেক মানুষ রয়েছেন যারা যুদ্ধের বিপক্ষে, এবং এই যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে আজকে যদি কথা বলতে হয়, তাহলে এশিয়াকে কেন্দ্র করে, মানে ইরানকে কেন্দ্র করে, এশিয়া মহাদেশে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে এবং মধ্য এশিয়ায় যে সমস্ত দেশগুলি রয়েছে, তাদের ভূমিকা নিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, সবাই তো একটা যুদ্ধের পরিবেশের মধ্যে আছে। আরব দেশগুলি, বিশেষ করে মুসলিম দেশগুলি, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার, এই দেশগুলি যে কোনো সময় ইরান যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। কারণ ইতিপূর্বে বিভিন্ন জঙ্গি কার্যকলাপের ফলে এই দেশগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে কথা প্রায়ই তারা ভুলে যায় এবং এই জঙ্গি কার্যক্রম থেকে তারা বিরত হয় না। এটা কিন্তু একটা ইরান যুদ্ধের মূল কারণ। তো বন্ধুগণ, আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি অন্ততপক্ষে একটা দেশ যে এই বিশ্বযুদ্ধ অন্যরকম একটা ভূমিকা নিয়ে চলছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধকে কেন্দ্র করে যদি এটা বিশ্বযুদ্ধে এগিয়ে যায়, তাহলে একটা মাত্র দেশ, ভারতবর্ষ, এবং ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে হস্তক্ষেপ করতে পারেন এবং শান্তির বার্তা নিয়ে তিনি এই সমস্ত দেশগুলির মধ্যে দাঁড়ানোর যোগ্যতা রাখেন এবং আলটিমেটলি তিনি দাঁড়াবেন বলে আমরা আশা করি। কাজেই বিশ্বযুদ্ধ সম্পর্কে এত ভয় করে এখন দরকার নেই। বিশ্ব মঞ্চে পাকিস্তান কোনো ভূমিকা রাখতে পারবে না, বাংলাদেশ কোনো ভূমিকা রাখতে পারবে না, যোগ্যতাও তাদের নেই। যাই হোক, আমরা বাংলাদেশ হিন্দুদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলাম। আজকে প্রসঙ্গে তৃতীয় পর্ব। বন্ধুগণ, এর আগে যে নেগেটিভ এবং পজিটিভ দুটো দিক আমি দেখিয়েছিলাম, নেগেটিভ দিকটা হচ্ছে ডক্টর আবুল বারাকাতের মত অনুসারে 2050 সালের মধ্যে বাংলাদেশ থেকে সম্পূর্ণ হিন্দু বিলুপ্তি ঘটবে। আর পজিটিভ দিক অনুসারে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে না,
হিন্দুরা তাদের মাতৃভূমিতে আরও সুদৃঢ় ভূমিকা ভবিষ্যতে পালন করার সুযোগ তাদের রয়ে গেছে, এবং এই পার্সেন্টেজ নিম্নদিকে নেওয়া ঊর্ধ্বদিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা তারা তৈরি করতে পারে। এবং একথা আমি বলেছি যে চিন্ময় প্রভু হিন্দুদেরকে নিয়ে ইউনুস রাজত্বকালে অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, তিনি তা দেখিয়ে দিয়েছিলেন যে সেই আন্দোলনের ভয়ে রুলিং পার্টি, অন্তর্বর্তী সরকার কীভাবে তাদের উপর নির্যাতনকারী আন্দোলনটাকে থামিয়ে দিয়েছে, এবং চিন্ময় প্রভুকে তারা কারারুদ্ধ করে রেখেছে এখন পর্যন্ত। এটা আউট অফ ফেয়ার আমি বলতে চাই। এই আন্দোলন দেখে তারা ভয় পেয়েছিল, এবং আমাদের সংখ্যালঘু হিন্দু ভাই বোনেরা বাংলাদেশে যারা আছেন, তার সঙ্গে বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী, তারা প্রমাণ করে দিয়েছেন আমরাও পারি। এই যে আমরাও পারি, এখান থেকে আবার বাংলাদেশে আমাদের সুপ্রতিষ্ঠিত হওয়ার মতো একটা লক্ষ্য বা লক্ষণ দেখা যাচ্ছে। বন্ধুগণ, বড় আশা নিয়ে 71 সালে আমরা স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিলাম। আবার এখানে একটু ফিরে আসতে হলো, কারণ যে সেই স্বাধীন বাংলাদেশ লাভ করার পরও কিন্তু বাংলাদেশ থেকে হিন্দু ভারতে চলে যাওয়ার ঘটনা কমে নাই, একটু কমেছিল, আবার বেড়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর, ব্যাপকভাবে বেড়েছে। কিন্তু যতদিন 1975 সাল পর্যন্ত এই গতিটা কমেছিল, কারণ হিন্দুরা প্রতীক্ষা করছিল যে দেশে তাদের জন্য কী সুযোগ সুবিধা প্রদান করা হয় এবং তাদেরকে নাগরিক হিসাবে কোন মর্যাদা দেওয়া হয়। কিন্তু যুদ্ধের পর গিয়ে হিন্দুরা কি দেখল? তাদের আশা ভঙ্গ হয়ে গেল যখন তারা দেখতে পেল যে বেছে বেছে সেই সমস্ত হিন্দুদেরকে হত্যা করেছে পাকিস্তানি আর্মিরা, এবং এই দেশীয় রাজাকার আলবদরদের জামাত ইসলামের সহযোগিতায়। এরা প্রত্যেকেই ছিলেন বাংলাদেশের ভূমিপুত্র, এবং বাংলাদেশের তাদের যে অবদান, সে অবদানের ফলে বাংলাদেশ সেই 71 সাল পর্যন্ত যে উন্নয়ন ঘটেছিল, বাংলাদেশের যে অবস্থা ছিল, কারণ পাকিস্তানিরা কোনো সাহায্যই বাংলাদেশকে করে নাই উন্নয়নে, কিন্তু এই উন্নয়নটা কিন্তু জিয়ে রেখেছিল এই সমস্ত হিন্দু মনীষীরা, যাদের কথা আমি বলবো। প্রথমে আমি বলবো টাঙ্গাইলের রণরা প্রসাদ সাহার কথা। তিনি ইচ্ছা করলেই ভারতে চলে যেতে পারতেন, কিন্তু জন্মভূমির মায়া ত্যাগ না করে তিনি বাংলাদেশে সর্বপ্রথম একটা আধুনিক হাসপাতাল গড়ে তুলেছিলেন। আপনারা নিশ্চয়ই সেটা জানেন, এবং অনেকে এই হাসপাতালে, যখন পাকিস্তানে আর কোনো হাসপাতাল, উন্নত চিকিৎসার ব্যবস্থা ছিল না, তখন মাত্র এই টাঙ্গাইলে আরপি সাহার করা হাসপাতালে তা মানুষ চিকিৎসা গ্রহণ করতে যেত। তারপর আধুনিক শিক্ষা মেয়েদের জন্য তিনি যেটা করেছিলেন, ভারতেশ্বরী হোমস, অত্যন্ত নাম করা, আর হসপিটালের নাম হচ্ছে কুমুদিনী হসপিটাল আরপি শাহর মায়ের নামে। তো ইনি তৎকালীন পূর্ব পাকিস্তান তথা পাকিস্তানের উন্নয়নে যে অশেষ অবদান রেখেছিলেন, তারপরও এই আলবদর রাজাকাররা শুধু হিন্দু বলে এমন একজন মনীষীকে তার পুত্রসহ হত্যা করেছিল, শুধুমাত্র হিন্দু বলে। তারপরে আসুন আর একজন মনীষীর কথা বলি। এই উপমহাদেশে যখন চিকিৎসা স্বাস্থ্য অত্যন্ত খারাপ অবস্থা ছিল, চিকিৎসার অভাবে মানুষের মৃত্যু ঘটত, সেই সময় আয়ুর্বেদ, প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের উপর গবেষণা করে অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষ প্রতিষ্ঠা করেছিলেন সাধনা ঔষধালয়। এই সাধনা ঔষধালয় একদিন সারা ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়েছিল, এবং বহু মানুষের সেবা প্রদান করে আসছিল। তখনকার মানুষ এই আয়ুর্বেদ চিকিৎসাই গ্রহণ করত। তার নিজের জীবনটাকে এই আয়ুর্বেদের পিছনে উৎসর্গ করে অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষ এই সাধনা ঔষধালয় প্রতিষ্ঠা করেছিলেন। পুরান ঢাকায় 1971 সালে তার বয়স যখন প্রায় 90 বছরের কাছাকাছি, অসুস্থ মানুষটি বিছানায় পড়েছিল, সেখানে আলবদর রাজাকারেরা পাকিস্তান আর্মিকে ডেকে নিয়ে এই অসতিপর বৃদ্ধকে হত্যা করে, শুধুমাত্র হিন্দু বলে। তার অবদানের কথা কিন্তু এই জাতি, যারা নিজেদেরকে
শ্রেষ্ঠ বলে, মেজরিটি বলে দাবি করে, তারা কিন্তু একবারও চিন্তা করেনি। আসুন, তৎকালীন পাকিস্তানে একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ডক্টর জি.সি. দেবের কথায়, তিনি আমার নমস্য শিক্ষক, আমি তার ছাত্র। ডক্টর জি.সি. দেব পাকিস্তান আমলে তিনি ইচ্ছা করলে ক্যালকাটা ইউনিভার্সিটি চাকরি নিয়ে চলে আসতে পারতেন, কারণ প্রতি মাসেই আমরা দেখতাম যে তার প্রোগ্রাম থাকতো বিশ্বের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার, হার্ভার্ড, অক্সফোর্ড, হ্যাঁ, বড় বড় সমস্ত বিশ্ববিদ্যালয়ে ওনাকে আমন্ত্রণ করতেন বক্তৃতা দেওয়ার জন্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্রে হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন। তিনি ইচ্ছা করলে পৃথিবীর যে কোনো জায়গায় চাকরি পেতে পারেন, কিন্তু দেশমাতৃকার সেবায় তিনি শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য তিনি আত্মোৎসর্গ করেছিলেন। তিনি দেশ ছেড়ে কোথাও যাননি। সেই মানুষটাকে 25শে মার্চের কালো রাত্রেই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই আলবদর রাজাকাররা পাকিস্তান বাহিনীকে ডেকে নিয়ে তাকে হত্যা করায়। সেখানে অবশ্য জগন্নাথ হলের বহু ছাত্রের, হিন্দু ছাত্রদেরকে হত্যা করা হয় সেই 25শে মার্চের কালো রাত্রে, এবং জগন্নাথ হলের মাঠে গণকবর দেওয়া হয় সেই রাতেই তাদেরকে। এরপর আসুন চট্টগ্রামে যাই। আরেকজন মনীষীর কথা বলি। তিনি আয়ুর্বেদ শাস্ত্রে পণ্ডিত ছিলেন। তিনি আয়ুর্বেদ প্রতিষ্ঠা করেছিলেন দেশে। কুণ্ডেশ্বরী ঔষধালয় সারা বাংলাদেশ তথা পাকিস্তান তখন বিখ্যাত ছিল। এর প্রতিষ্ঠাতা নিতুনবাবু, নিতুনচন্দ্র সিংহ। আমরা শুনেছি এবং বিভিন্ন সূত্র মারফত জেনেছি যে সালাউদ্দিন কাদের চৌধুরী চিটাগাংয়ের, যিনি নেতা ছিলেন ফখা চৌধুরীর ছেলে, সেই শাখা চৌধুরী নিজে হাতে গুলি করে নিতুনবাবুকে হত্যা করেছে। কারণ তার অবদানের কথা এরা ভুলেও চিন্তা করেনি দেশের জন্য, যে কী অবদান তারা রেখেছেন। শুধু হিন্দু বলেই তাদেরকে হত্যা করা হয়েছে। এরকম আরও অনেক হিন্দু রয়েছে। আমি হয়তো সবার কথা জানি না, তা আপনারা যারা দর্শক আমার আছেন, শ্রোতা যারা আছেন, যদি আরও নাম তারা জানাতে পারেন আমাকে, তাহলে সেগুলো পরবর্তী ভিডিওতে আমি উল্লেখ করব যে কী ধরনের মানুষদেরকে, যাদের মহান অবদান ছিল পাকিস্তান নামক রাষ্ট্রের জন্য, পূর্ব পাকিস্তানের জন্য, সেই সমস্ত মানুষদেরকে এই আলবদর রাজাকার জামাতটা হত্যা করেছিল। যখন স্বাধীনতা যুদ্ধের পর দেশে ফিরে হিন্দুরা জানতে পারল যে তাদের সমস্ত অগ্রপথিক সূর্য সৈনিকদের হত্যা করা হয়েছে, তখন তারা কিন্তু আর বিশ্বাস করতে পারেনি ওই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণকে। ধীরে 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 তারা দেশ ত্যাগ করতে থাকে। এই যে ক্রমান্বয়ে দেশ ত্যাগ, এর উপরে ডক্টর আবুল বারাকাত কিন্তু একটা সংখ্যাতত্ত্ব দিয়ে বলেছেন তার থিসিসে। কিন্তু আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে এই ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকারের, অবৈধ অন্তর্বর্তী সরকারের আমলে যা ঘটল, যে নির্যাতন ঘটল হিন্দুদেরকে, সেই নির্যাতন নিপীড়ন সমস্ত সীমা অতিক্রম করে চলে গেছে। এবং ঠিক এই মুহূর্তে হিন্দুরা যে আন্দোলনটা বাংলাদেশে গড়ে তুলেছিল এই বিপদের মধ্যে, এই নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে, সেই আন্দোলনটা আমাদের প্রাণে আশা ভরসা যোগাচ্ছে যে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো, আমরা এই দেশে প্রতিষ্ঠিত হতে পারবো। আমাদের 1950 সাল কেন 1940 সাল কোনো সালের মধ্যেই বাংলাদেশ হিন্দু শূন্য হবে না, বরং হিন্দু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা তাদের জনসংখ্যা বাড়াতে পারবে এবং দেশে টিকে থাকতে পারবে। আর যদি তারা টিকে থাকতে না পারে, তাদেরকে তারা নয়, এর জন্য হিন্দুদের কি ক্ষতি হবে? তারা ইন্ডিয়া চলে আসবে। ইতিমধ্যে এ বিষয়ে তাদের অনুপ্রাণিত করেছে। তাদের ভয় মুক্তি আতঙ্ক দূর করার জন্যে যখন বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছিল ইউনূস সরকার আমলে, তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি প্রধান মোহন ভাগবত, তিনি পশ্চিমবঙ্গে এসে একটা বক্তব্য দিয়েছিলেন, সেটা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তিনি ভারত সরকারের উদ্দেশ্যে বলেছিলেন যে বাংলাদেশে হিন্দুদের উপর যদি এরকম নির্যাতন চলে, তাহলে সেফ করিডোর করে সমস্ত হিন্দুদের ভারতবর্ষে নিয়ে এসে তাদের এখানে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক।
এটাও কিন্তু হিন্দুদের মনে একটা আবার সাহস জোগালো, নেগেটিভ একটা দিক এসে বলল যে হিন্দুরা দেশ থেকে উৎসাহিত হতে থাকলে। মনে মনে কিন্তু রয়ে গেছে, কেউ এটা প্রকাশ করছে না, প্রকাশ করবে না, কিন্তু তারা এটা জানে যে যদি কোনো আবার এরকম ধরনের ঘটনা ঘটে তাহলে ভারত সরকার তাদেরকে রক্ষা করবে, গ্রিন করিডোর দিয়ে, সেফ করিডোর করে তাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যাবে। তো নিয়ে যদি যাই, কার লাভ হবে কার ক্ষতি হবে, বাংলাদেশের 90% বলে যারা দাবি করেন তারা একবার চিন্তা করবেন। এটা আপনাদের একটা চিন্তার ফসল আমি আপনাদের সামনে দিয়ে গেলাম আজকে আমার এই ভিডিওর মধ্য দিয়ে। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিওতে বেশ কিছু কথা আমি বললাম, প্রত্যেকটি কথা নিয়েই চিন্তা করা যাবে, চিন্তার সূত্রগুলো আমি এখানে উল্লেখ করেছি। এর মধ্য থেকে অনেকেই দিক নির্দেশনা পাবেন এবং এগুলো নিয়ে তারা অনেক বড় কিছু পথ আমাদের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসীদেরকে দেখাতে পারবেন। পজিটিভ দিক আমি বলেছি চিন্ময় প্রভুকে উদ্ধৃত দিয়ে। আর একটা পজিটিভ দিকের আমি কথা বলি। বাংলাদেশে বর্তমানে 6 বা 7% হিন্দু আছে, গত ভিডিওতে আমি এটা বলেছিলাম। কিন্তু এই পার্সেন্টেজ কিন্তু বড় কথা না। হয়তো বর্ডার খুলে দিলে এই ঝামেলাগুলো, গোলমালগুলো থেমে গেলে নতুন সরকার আসছে, তাদের সঙ্গে আলোচনা করে ভারত সরকার যদি সিদ্ধান্ত নেয় যে ভিসা পাসপোর্ট আবার খুলে দেবে, তাহলে কিন্তু হিন্দুদের দেশ থেকে একটা হিড়িক পড়বে। সেখানে হয়তো আরও কিছু সংখ্যা কমে যাবে, 1-2% কম হয়ে যাবে। কিন্তু সংখ্যাটা কিন্তু এই পার্সেন্টেজ বড় কথা নয়। বড় কথা হচ্ছে আজকে বাংলাদেশে যে সংখ্যালঘিষ্ঠ জনগণ রয়েছে, আদিবাসী, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ, তাদের মোট সংখ্যাটা কত? 1.5 বা 1 কোটি বা 1.5 কোটি। এটা কিন্তু একটা বৃহৎ সংখ্যা জনসংখ্যার দিক থেকে। পৃথিবীতে এমন বহু সার্বভৌম স্বাধীন সার্বভৌম দেশ রয়েছে যাদের জনসংখ্যা কয়েক লক্ষ মাত্র, তারা কিন্তু স্বাধীন দেশ। তাহলে এই যে 1 কোটি 1.5 কোটি হিন্দু জনগণ বা মাইনরিটি জনগণ বাংলাদেশে রয়েছেন, তাদের নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, তাদেরকে নতুন পথ দেখাতে হবে, নতুন দিক নির্দেশনা দিতে হবে যে আমাদের মাতৃভূমি ত্যাগ করে আমরা যাব না। আমাদের সমস্ত সুযোগ সুবিধা দিয়ে, নিরাপত্তা বিধান করে, আমাদের রাষ্ট্রের কাছে যে সমস্ত অধিকার পাওনা রয়েছে, রাইট, সেগুলো আমাদেরকে দিয়ে, সমস্ত নিরাপত্তা বিধান করে বাংলাদেশে আমাদের ভোটাধিকারের বিষয়ে সংসদে যে পার্সেন্টেজ আমাদের পাওনা রয়েছে, হোক সাংসদ হোক, মন্ত্রী হোক, সরকারি চাকরি ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে আমাদেরকে যথাযোগ্য মর্যাদা দিতে হবে। এ বিষয়ে আমাদের নতুন করে আবার সংগ্রাম শুরু করতে হবে। এই হচ্ছে পজিটিভ দিকটা। কেন করতে হবে? এই পজিটিভ দিকের উৎস কিন্তু বহু আগে। বন্ধুগণ, পূর্ব বাংলার কথা আপনাদের মনে রাখতে হবে। এইটুকু বলে আমি শেষ করবো এই পয়েন্টটা বলে। আজকে যে পূর্ব পাকিস্তানে বা বর্তমান বাংলাদেশে লোকেরা যে শিক্ষিত হয়েছে, যে হিন্দু হোক, মুসলমান হোক, আদিবাসী, খ্রিস্টান, বৌদ্ধ হোক, যে স্টেজে তারা এসেছে, সারা পৃথিবীব্যাপী বাঙালি মুসলমানরা ছড়িয়ে পড়েছে, বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রাখছে। এর মূল উৎস কোথায়? এর মূল উৎস কিন্তু হিন্দুদের অবদান। একথা কিন্তু মনে রাখতে হবে। যেদিন এই দেশে কোনো স্কুল ছিল না, কলেজ ছিল না, পূর্ববঙ্গের তথা পূর্ব পাকিস্তানের বড় বড় হিন্দু ধনী ব্যক্তিরা, জমিদারেরা, তারা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন মানুষকে শিক্ষিত করার জন্য, নারী শিক্ষার জন্য। তারা নারীদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, যেটা আমি বললাম। ভারতের শহরী হোমের কথা তো উল্লেখ করেছি। আপনি চলে আসেন কুষ্টিয়ার কুমারখালীতে কাঙাল হরিদাসের কথায়, সেখানে তিনি দেখবেন নারীদের জন্য তিনি প্রথম স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এবং গ্রামীণ শিক্ষার মানুষের শিক্ষিতের হার বাড়ানোর জন্য হিন্দু মুসলমান তিনি চিন্তা করেন নাই, শুধুমাত্র দেশবাসীকে শিক্ষা করার জন্য তিনি প্রথম
স্কুল করেছিলেন, এবং আরেকজন হচ্ছেন মনমথ বাবু এমএন হাই স্কুল, যেটা আজকে কুমারখালীর বিখ্যাত, সে সমস্ত প্রতিষ্ঠা করেন। সারা দেশব্যাপী দেবেন্দ্র কলেজ বলেন, রাজেন্দ্র কলেজ বলেন, আপনি আনন্দমোহন কলেজ বলেন, ওই নেত্রকোনা দত্ত স্কুল বলেন, এমনি অসংখ্য স্কুল কলেজ প্রাইমারি বিদ্যালয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবই হচ্ছে হিন্দুদের অবদান। এই সমস্ত শিক্ষা কেন্দ্রগুলো থেকেই প্রথম শিক্ষা পূর্ববঙ্গে আরম্ভ হয়। সে শিক্ষা শুধুমাত্র হিন্দুর জন্য ছিল না, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মীয় বিচার না করেই তারা জাতিকে শিক্ষার জন্য অবদান রেখে গিয়েছিলেন। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্ত আমাদের এই পূর্বপুরুষদের অবদানের উপরে নতুন করে দাঁড়িয়ে আমাদের মাতৃভূমির জন্য, মাতৃভূমিতে সুপ্রতিষ্ঠিত হবার জন্য আমাদের আন্দোলন করে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং আমার এই বক্তব্যটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে মন্তব্য দেবেন, আমাকে উপদেশ দেবেন। সেই উপদেশগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিও যাতে বানাতে পারি তার জন্য অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ। জয় বাংলা।